বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা শুরু হবে খুব শীঘ্রই। মানে তারা পুরো প্লট তৈরি করে রেখেছে। দেখুন আসাদ ভাই, একটু এই দাঙ্গার প্রসঙ্গে যখন আসলাম, বাংলাদেশেও চলছে এখন ইসকন বিরোধী একটা মুভমেন্ট, যেখানে সেখানে দাঙ্গা। এইটার ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনি। অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই। আমি এই প্রসঙ্গটিতে গত 2-3 দিন ধরে কথা বলা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি বলতে পারি নাই আমার নিজের কিছু সীমাবদ্ধতার কারণে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমাদের তুলে ধরা উচিত। বেশি বেশি এই বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষকে সচেতন করা উচিত। ইসকন কেন্দ্রিক যত ধরনের গুজব, এটা মূলত একটা বাহানা। বাংলাদেশে হিন্দু শূন্য করার যে মিশন তারা নিয়েছে, সেই মিশন বাস্তবায়নের অংশ ছাড়া আর কোনো কিছুই নাই। এটাই কোট আনকোট। উদাহরণ হিসেবে আপনি দেখেন, তারা বলছে ইসকন সন্ত্রাসী সংগঠন। তো ইসকন সন্ত্রাসী সংগঠন, পৃথিবীর কোন দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে সন্ত্রাস ছড়ানোর অপরাধে? কোনো দেশে পাবেন না। আমেরিকার এই যে তুলসী গ্যাবার্ড, তিনি এই যে সিকিউরিটি ডিপার্টমেন্টগুলোকে যেভাবে, মানে উনি তো খুবই গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছেন, এবং প্রকাশ্য পদ এবং অপ্রকাশ্য পদ সেগুলো মিলিয়ে আর নাই যাচ্ছি সেদিকে। এটা বাংলাদেশের জনগণও জানেন যে তুলসী গ্যাবার্ড কে। তো তিনি তো ইসকনের একজন সদস্য। আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। অপরদিকে বাংলাদেশে সেই সকল 10 দলের পতাকা ওড়ানো হয়, যেমন হিজবুত তাহরির, হামাস এবং এই যত ধরনের মিলিটেন্ট আছে, তালিবান ফালিবান, সব কিছুর সমর্থক এবং তাদের কার্যক্রম বাংলাদেশে রয়েছে। সেটা কিন্তু কি বৈধ। আল কায়দা, এই আইসিস, হামাস, এরপরে এই যত জঙ্গি সংগঠন, সেগুলো সন্ত্রাসী না। তাদের চোখে ইসকন সন্ত্রাসী, যাদের সন্ত্রাস ছড়ানোর কোনো উদাহরণ পাওয়া যায় নি। এরা নিরামিষ ভোজি, লাফায়, এতটুকুই। বিভিন্ন জায়গায় নাচে গায়। আপনি তাদেরকে পীর বাউল টাউল বলতে পারেন, আপনি বলতে পারেন তারা কুসংস্কারচ্ছন্ন, কিন্তু তাদেরকে আপনি সন্ত্রাসী বলতে পারেন না, কারণ সন্ত্রাস করেছে এমন কোনো ডেটা নেই। কেন তাদের সন্ত্রাসী বলতে হবে? কারণ তারা যে কোনো অজুহাতে হিন্দুদের নিধন করতে চায়। দেখেন, চিন্ময় কৃষ্ণ দাস, যিনি কিনা বাংলাদেশের হিন্দুদের কাছে চিন্ময় কৃষ্ণ প্রভু হিসাবে পরিচিত, তিনি আগে একজন ইসকনের প্রচারক ছিলেন বলা যায়। তো 2015-র দিকে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে। সেই অভিযোগকে কেন্দ্র করে 2024-এ ইউনূস সরকারের সাথে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ইসকন, তার মধ্যে চারুমোদার, আরও অনেক বদমাশ আছে যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে, তারা এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সওদা করে আমাদের সুধী মহাজন সওদাগর ইউনূসের সাথে। কি সওদা? যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের মধ্যে অনেক পপুলার হয়ে যাচ্ছে, তিনি যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের উপস্থিতি হচ্ছে, তাই ইসলামিক সন্ত্রাসীরা ভয় পেয়েছে যে এই লোককে অ্যারেস্ট করতে হবে। তাই চট্টগ্রামের কোথায় কে একটা ওম খচিত পতাকা তুলেছে, সেখানে একটা বাংলাদেশের পতাকা ছিল, এই অজুহাত দেখিয়ে তাকে 1 নম্বর আসামি করে দেশদ্রোহী বানিয়ে এখন পর্যন্ত তাকে জেলে আটকে রাখা হয়েছে, যেটা সবার কাছে প্রমাণিত। এটা একটা মিথ্যা মামলা। তো চিন্ময় কৃষ্ণ দাস এখন জেলে কেন? শুধুমাত্র তার জনপ্রিয়তা বা হিন্দুরা যে ইউনাইটেড হচ্ছে, এই ভয়ে ইউনূস সরকার ইসকনকে দিয়ে এই কাজটি করিয়েছে। ইসকন তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওকে অ্যারেস্ট করো। দেখুন হিন্দুরা কিভাবে হিন্দুদের ক্ষতি করে, হিন্দুরাই সবচেয়ে যে হিন্দুদের শত্রু, এর প্রমাণ কিন্তু এই চিন্ময় কৃষ্ণ প্রভু অ্যারেস্ট হয় এবং ইসকন কর্তৃক ইউনূসের কাছ থেকে তওফা নিয়েছে। উপহার কি নিয়েছে জানেন? কোটি কোটি টাকার তারা শুল্ক মওকুফ করে দিয়েছে ইউনূস এই ইসকনকে। এবার ইসকনের সাথে আমেরিকার একটা ডিপ সম্পর্ক রয়েছে। ইসকন নিউ ইয়র্কে প্রতিষ্ঠা পেয়েছে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন ব্যক্তিগত কয়েকজন ব্যক্তির উদ্যোগে, কিন্তু এটা যে আমেরিকার সিআইএ বা এদের গোয়েন্দা সংস্থা ডিল করছে না, সেটা আমি বিশ্বাস করি না। কারণ যেভাবে এই বাংলাদেশে হিন্দুদের এখন, দেখেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট শেষ, এবার যে ইসকন চিন্ময় কৃষ্ণ প্রভুকে এই ইসলামিক সন্ত্রাসী তথা ইউনূসের হাতে তুলে দিয়েছে, যাকে বিক্রি করে দিয়েছে, সেই ইসকনের বিরুদ্ধে আবার এখন এই ইসলামিক সন্ত্রাসীরা তারা চিৎকার শুরু করেছে। এটা পুরো পৃথিবীতে বাস্তবতা। আপনি ইরানের সো কল্ড রেভলিউশন দেখেন, যেই বামপন্থীরা ইসলামিস্টদের এনেছে তাদের এমন পুঙ্গা মারাটা দিছে, মানে তাদের ধরে ধরে কিভাবে হত্যা করেছে, এগুলো আমরা ইতিহাস থেকে জানি, বুঝি। এখন পর্যন্ত ওই দেশে বামপন্থীদের দেখলেই পিড়ে পাছাল লাল করে দেয়। তো এইটা বাস্তবতা। যেই হিন্দু রাজাকার, এই যে ইসকন, তারা চিন্ময় কৃষ্ণ প্রভুরে তুলে দিল ইউনূসের হাতে, আজকে তাদের এই দেশ ছাড়া করার জন্য যা যা করতে হবে তাই করছে। আমি কয়েকটা প্রমাণ দিই। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন দেয়ালে দেয়ালে ইসকন সন্ত্রাস, হ্যাঁ, বানানো এদের ভুল।
এই এই যে ইসকনদের জঙ্গি বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লিখে রেখেছে যে ইসকন হচ্ছে সন্ত্রাসী, এবং এই ইসকনকে কি করতে হবে, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। এমনকি এই যে মৌলি হিসাবে অনেকে চেনেন, হিন্দু ধর্মাবলম্বীরা বুঝবেন যে মৌলি হাতে এক ধরনের লাল সুতো পরে, কেন এইটা রক্ষা কবচ হিসাবে পরে। ছেলের আর মেয়েদের মধ্যে ভেরিয়েশন আছে, কেউ ডান হাতে কেউ বাঁ হাতে পরে আর কি। তো এই যে মৌলি বা রক্ষাসূত্র, কালাভা, অনেকে অনেক নামে ডাকেন। তো এইটা দেখা গেল পুরুষরা এটা বাম হাতে পরে, নারীরা ডান হাতে পরে। এটাকে বলা হচ্ছে যে ইসকন চেনার সহজ উপায়। দেখতে পাচ্ছেন? শুধু তাই নয়, আমি এখানে একটা জিনিস দেখাবো। এই দেখতে পাচ্ছেন, আমি একটু পড়ে শোনাই। সেলিম বিন আবু বক্কর সে লাইভ করেছে গতকালকে। এখানে কি বলছে? আজকের ঘটনা স্পষ্ট করে দিল ওরা পরিকল্পিতভাবে গ্রুপ ভিত্তিক অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছে। আমরা একজনকে ধরার মুহূর্তে হঠাৎ করে তাদের পুরো দল ঝাঁকে ঝাঁকে মাছির মতো হাজির হয়। প্রশ্ন হচ্ছে, এত দ্রুত সমন্বয় করে খবর দেয় কে? তাদের গুপ্তচর কারা? মানে এরা একজন ব্যক্তিকে ধরেছে যার হাতে একটু আগে যে বললাম এই যে মৌলি রয়েছে। এই মৌলি কেন? তাই তাকে হেনস্থা করছে কারা? আমি একটু এই চেহারাটা দেখি। এই দেখেন এর আইডলকে, বুঝতে পারছেন? এই তালেবানি জঙ্গি সন্ত্রাসী। আমি কয়েকটা সন্ত্রাসীকে দেখাবো। এরা প্রকাশ্যে দিবালয়ে এরা এই কাজটি করে যাচ্ছে। দেখুন এই জঙ্গির চেহারা দেখুন, বয়কট ৭১ টিভি, ওই একই সূত্রে গাথা। তো এই জঙ্গিরা এইভাবে মানুষকে ধরে হেনস্থা করছে। কি করছে আমি একটু দেখাই আপনাদেরকে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা উচিত। এর কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা শুরু হবে খুব শীঘ্রই। মানে তারা পুরো প্লট তৈরি করে রেখেছে। দেখুন, আমি এই যে মৌলি হাতে দেওয়ার অপরাধে দেখুন কিভাবে হেনস্থা করছে দুজন। এখন কথা হচ্ছে ভাই, আপনি তো হিন্দু নাকি? আপনারা এটা কি সারেন দেখি? আচ্ছা, এই ব্যক্তির হাতে রাখি। এটা হিন্দু কেন, মুসলমানরা তো জানেন যে রাখি বন্ধন, রাখি কাকে পরায়। এখন এটা মুসলমানদের জন্য একটু কঠিন, কারণ নারী মানেই তাদের কাছে ভোগ্যপণ্য, শস্যক্ষেত্র, এবং পুরুষ মানেই ভাতার। তো সাধারণত হিন্দু মেয়েরা ভাই যাকে মনে করে সে হইতে পারে রক্তের সম্পর্কের, দুঃসম্পর্কে, তাকে রাখি পরিয়ে দেয়। এবং রাখি পরানো মানে আপন ভাইয়ের মতোই, তার সাথে আর কোনো ধরনের যৌনতা, এই কেন্দ্রিক কোনো কিছু আদান প্রদান হয় না। তো সে রাখি কেন হাতে, দেখুন তাকে ধরেছে। তার সাথে ২-৪ জন হিজাবি নারী যাচ্ছিল হেঁটে, হয়তো এক ক্লাসে পড়ে। তো সেটা কেন এভাবে যাবে? দেখুন, হ্যাঁ, আপনারা গার্ডিয়ানকে বলেন না, গার্ডিয়ানের নাম্বার দেন, আপনারা গার্ডিয়ানের নাম্বার দেন, আপনারা গার্ডিয়ানের নাম্বার দেন। না না, এটা কোনো ভুল না ভাই, কোনো ভুল না, এটা আপনাদের একটা চক্রান্ত, ওষুধ চক্রান্ত, এটা ভুল না। দেখতে পাচ্ছেন এদের ইসকন বলে বলে কি করা হচ্ছে। হ্যাঁ আসাদ ভাই, আপনি খেয়াল করেছেন যে সে বলছে যে এই পরিস্থিতিতে কেন পড়ে আসছেন? মানে এখন কি কোনো বিশেষ কিছু চলছে বাংলাদেশে? হ্যাঁ, মানে তালিবানি ক্ষমতা। তো এখন তো আমি কয়েকটা ভিডিও সামনে দেখাচ্ছি ভাই। এখন খোলাখুলি ভাবে ইউনুস এই সন্ত্রাসীদের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। এখন বিশেষ পরিস্থিতি চলছে। আমি এই জন্য বললাম যে যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করতে পারেন, এবং যদি কেউ পারেন এখান থেকে এই অংশগুলো কেটে, আমি একটা ভিডিও তৈরি করার প্ল্যান ছিল, কিন্তু আমি সেই সময় স্বল্পতার কারণে পারি নাই। দেখুন, একজন হিন্দু ব্যক্তিকে ধরে, তার সাথে কিছু হিজাবি নারী ছিলেন বোরকা পরা, তারা হয়তো এক ক্লাসে পড়েন, আমরা জানি নাকি, কিন্তু মব ধরে তাদেরকে এই হেনস্থা করছে। এবার আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, ইসকনের অফিস বন্ধ করতে হবে, এই জায়গায় একজন দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, ইসলামিক চেতনাবাজি তৌহিদি জনতা, সে একটা বন্দুক কিনা আমি জানি না, আমার বন্দুক সম্পর্কে এত ধারণা নাই, কিন্তু বন্দুক সদৃশ্য ২ নলা একটা জিনিস হাতে উঁচিয়ে উঁচিয়ে হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে। ইসকন নিষিদ্ধ করতে হবে এই ধরনের।
এই এই বন্দুক কি নবীর বন্দুকের মতো অকেজো কিনা আমি জানি না, কিন্তু একটা বন্দুক দেখি এটা তো ভয় দেখাচ্ছে। তাকে এই এই দায়িত্ব কে দিল, এই অধিকার তাকে কে দিল যে বন্দুক নিয়ে সে মিছিল করবে, সমাবেশে দাঁড়িয়ে বক্তব্য রাখবে? এবং বাংলাদেশ সরকার কি অপরূপভাবে নিশ্চুপ। দেখুন তার বক্তব্য শুনুন, তারা কি বলে। হ্যাঁ আসাদ ভাই, জি দেখতে পেলেন যে আপনি যেটা বলছিলেন ঠিক সেটাই, যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্ক চেক না থাকলে কেউ এভাবে প্রকাশ্যে বন্দুক নিয়ে মিছিল করা আমি বাংলাদেশে কখনো দেখিনি এরকম। সেটা খেলনা বন্দুক বলা হচ্ছে, যে এটা অকেজো বন্দুক, ঠিকই বলেছেন, কিন্তু বন্দুক দেখানো মানেই তো ভীতি প্রদর্শন করা। আর ইসলামে তো আপনি মাসুদ ভাই আছে, খুব ভালোভাবে জানেন যে অন্তরে, শত্রুদের অন্তরে ভীতি প্রদর্শন হচ্ছে একটা যুদ্ধেরই অংশ তাদের। এটা শুরু করেছে কারা? এই ইউনুস গ্যাং ক্ষমতায় এসে দেখুন এখন ইসলামিক সন্ত্রাসীদের আপনি দেখছেন, দেখুন এই ইসলামিক সন্ত্রাসীদের কি বলবেন, দেখুন তারা কিন্তু প্রথমেই ডাক দিয়েছিল। শুনুন, আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই সার্জিস হাসনাত দাঁড়িয়ে এখানে কি বললো? এখানে কিন্তু দুই বদমাশি আছে, আমি একটু দেখাই। দেখুন এই দুইটার চেহারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউনুস গ্যাং ক্ষমতা দখলের শুরু থেকে তারা কিন্তু ইসকনকে বলল হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদ এবং ইসকন দুইটা একে অন্যের সাথে সাংঘর্ষিক, আপনি জানেন। আপনি যদি আহমেদিয়া আর আইসিস দুইটারে এক করে ফেলেন তাহলে আপনি ভুল করবেন। আইসিস আর আহমেদিয়া সম্প্রদায় দুইজনের দুই মেরু। আহমেদিয়ারা মনে করে জিহাদ ফিহাদ শেষ, নো জিহাদ, নো মারামারি, নো জোরাজোরি, এটা কিন্তু আহমেদিয়ারা প্রকাশ্যে বলে। এবং তারা বলে যে আমরা সকলের সাথে সহাবস্থান করব, ইনক্লুডিং নাস্তিক। এবং বাংলাদেশের আহমেদিয়াদের প্রধান অনেকেই এটা বলেছেন যে তসলিমা নাসরিনকে তারা দেশে চায়। তো এখন যদি আইসিস, আল কায়দা বা অন্যান্য জঙ্গিদের সাথে এদের মেলানো যাবে না। দুইজনই কিন্তু ইসলামে বিশ্বাসী, বুঝেন জিনিসটা। ইসকন হিন্দু, আবার হিন্দুত্ববাদী যেগুলো এই আরএসএস, বিজেপি, এরাও হিন্দু, কিন্তু এরা একে অন্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এরা একে অন্যকে মানে দুই চোখে দেখতে পারে না। হিন্দুত্ববাদীরা কিন্তু ইসকনকে দেখতে পারে না। তো এরা দুইটা জিনিসকে একসাথে গুলিয়ে ফেলা মানেই হচ্ছে যে হিন্দু খেদাও। এইবার দেখেন তারা এই যেহেতু ইসকনকে সন্ত্রাসী বানাতে পারে নাই, কোনোভাবে এটা প্রমাণ হচ্ছে না, তাই তারা কি নাটকের আশ্রয় নিল? একটা মোল্লাকে ভাড়া করলো, মোল্লাকে ভাড়া করে বলছে তাকে এই বুড়োকে নাকি বলাৎকার করেছে। কোন ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাংলাদেশি কোন নাগরিক মনে হয় নাই। এই ব্যক্তি বাংলাদেশের একটি মসজিদে, এটা মুফতি মাসুদ ভাই ভালো ওনার আমলনামা বলতে পারবেন, তিনি ইসকন বিদ্বেষী বক্তব্য দিয়ে জনপ্রিয় হয়েছেন। আপনি দেখবেন যে বাংলাদেশে এই মোল্লা মুর্শিদের মধ্যে অনেকে অনেক বিষয় এক্সপার্ট। যেমন আপনি পাবেন এই যে আব্বাসী, সে স্বঘোষিত, মানে সে গ্র্যান্ড মুফতি হিসেবে বাংলাদেশে বেশ খ্যাতি পেয়েছে। করোনা ইব্রাহিম বিজ্ঞান বিষয়ক কথা বলে ইসলামিস্টদের মধ্যে। আবার এই তারেক মনোয়ার পৃথিবীর শ্রেষ্ঠ চাপাবাজিতে তার পারদর্শিতার কারণে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। আবার আজহারি, সে বাংলা কথা ইংরেজি অ্যাকসেন্টে বলতে পারে বলে তার জনপ্রিয়তা। আবার দেখেন আবু তোহা আদনান, বিশিষ্ট। আবার ওই যে কয়দিন আগে, আপনারা একটু পরে হয়তো আলোচনা করবেন, একজন মুফতি যিনি বউ ভাড়া দিয়ে এক্সপার্ট। তো দেখেন তারা এই এক্সপার্টরা সবাই মিলে যেহেতু ইসকনকে সন্ত্রাসী বানাতে পারে নাই, তাই এই একজন ইসকন বিদ্বেষী একজনকে নিয়ে এসেছে এবং তাকে দিয়ে ক্যামেরার সামনে বলাচ্ছে যে তার এই বুড়ো একটা লোক, তাকে দেখতে শয়তানের মতো লাগে, ভয়ঙ্কর, খুব কুৎসিত তার চেহারা। আমি চেহারা দেখে কুৎসিত বলছি মানে আমি এটা বডি শেমিং করছি না, আমি বোঝাচ্ছি যে কিছু চেহারা হয় না ভয়ঙ্কর লাগে। আমি একদিন কোনো একটা জায়গায় বলেছিলাম একে দেখতে চোরের মতো লাগে, তখন অনেকে বলেছিল হ্যাঁ চোর কি কালা নাকি? আমি বললাম রে ভাই, আমি চোর তো বলতে ইন জেনারেল চোর বলছি, বাংলাদেশের চোর কালা, আমেরিকার চোর সাদা, তখন তুমি চোরের বর্ণ পাইলা কই? একটা জিনিস আমি বলি যে
মানে ধর্ম মানুষকে কুৎসিত বানায়। আপনি যে যে সেন্সে বলছেন সেটা আমি একটু ব্যাখ্যা করছি। ইসলামের কারণে এই লোকটা দেখতে কুৎসিত হয়েছে। এই লোকটা যদি ইসলামের অনুসারী না হতো তাহলে সে দেখতে কুৎসিত হতো না। ইসলাম তাকে কুৎসিত বানিয়েছে। ধরুন আজকে আপনি আমাকে কল্পনা করুন তো, আমার মুখ ভরা এত বড় বড় দাড়ি, গোফটা পুরো কামানো, মাথায় এরকম একটা কালো পাগড়ি, তারপরে হচ্ছে মানে তার সাথে একটা প্যালেস্টাইনিয়ান একটা ওড়না, এরকম ভাবে যদি আমি থাকি আর যদি লাইভের মধ্যে বলি ইসকনের আস্তানা আস্তানা বাংলাদেশে রাখবো না, আপনি বলুন যে আমাকে দেখতে কেমন দেখাবে? জাস্ট ইমাজিন ইট। জি, পিনাকিরে আমরা দেখলাম না আগে একটু তাও গোফটোপ রাখছিল, এখন একটা ছ্যাচরাম কিরকম একটা চেহারা হয়েছে। মানে ইসলাম এইটাই দেয় আর কি, এমন একটা রূপ দেয়। আচ্ছা, এই লোককে নাকি বলাৎকার করেছে, শোনেন তো তার মুখ থেকে। নামাজ করিয়া ফেলেছে, কি বোঝেন আমরা সাফালেক না? তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারী। কোন ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোন নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরো তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানতে। এখান থেকে হাঁটতে গেছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। তারপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা ভাষাটিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, তো আপনি জানেন? আমি বলি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস কিভাবে উঠে নিছে, কি করছে সবকিছু বলিয়া দিলাম। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কামটা টোটাল বন্ধ হয়ে গেছে মনে হয় না, আমি শুনতে পারবো না। আর এই মাথাটা প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছু কামটা আমার শেষ। আমার মানসিক ভাবে, শারীরিক ভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার দাড়ি কাটতে মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, আর ঘরে যাওয়ার কাজ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি ওনার সব নাপাক, উনি পরবর্তীতে মানে পায়জামাটা যে খুলে ওনাকে বলাৎকার করছে। শুনুন, মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, আর ঘরে যাওয়ার কাজ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ঘুরেছি দিয়েছি। এগুলি আর কি দিচ্ছে বিস্তারিত কি শুনতেছেন? বলা যায় কি খুঁটে খুঁটে গুম, হত্যা, ধর্ষণ, ইসকনের দর্শন, এটাই এক কথা ইসকন। নতুন করে বালাৎকার যুক্ত হইলো, আমাদের এই হুজুরকে বালাৎকার হয়েছে এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন, তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বোঝাচ্ছেন। তাহলে ওনাকে বালাৎকার করে, দেখেন ওই সময় যদি মামলা করতাম এই কথা বেরোতো। আচ্ছা, এই ব্যক্তিকে বলাৎকার করা হয়েছে তারা বলছে। এখন বলাৎকার কারা করে? বলাৎকার কারা করে আমরা জানি। বলাৎকার কারা করে? এই বলাৎকার বাহিনী এই মোল্লাকে ধরে নিয়ে গিয়ে তাকে বলাৎকার করেছে। বলাৎকার করে হলেও ইসকনকে শায়েস্তা করতে হবে। এখন এই যে তাদের বক্তব্য, আরেকটা লাস্ট ভিডিও দেখাচ্ছি। এই বক্তব্যের পরে তারা কি করেছে? এই যে একটা উস্কানি দিল, মানে একটা দাবি করলো মাত্র, দাবির পরে তার সন্তান বলাৎকার হয়েছে দাবি করা ব্যক্তির সন্তান কি বলে শুনি। ইসকন সদস্যকে আমি জবাই করবো। তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি, তোদেরকে আমি জবাই করবো। রাহান জুয়েল, একটু আগে আপনি যেভাবে জিজ্ঞেস করছিলেন যে তাদের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে কিনা, এটা তো প্রমাণিত যে এই দেখুন তারা তাদের এই জুলাই দণ্ডের সামনে দাঁড়িয়ে তারা বলছে যে তারা ইসকন 100 ইসকন সে হত্যা করবে। আর তার পেছনে যে আরেক জঙ্গি বিক্রমপুরী, দেখুন সে শুধু এইখানে বসে জঙ্গিবাদ ছড়াচ্ছে না, সে আদালতে গিয়ে কিভাবে পুলিশকে, আনসার বাহিনীকে কিভাবে হুমকি দিচ্ছে দেখুন। নাম কি আপনার? মেহেদী হাসান। ভালো আছেন না? কোন ডিস্ট্রিক্ট কোথায় আপনার? যশোর। কোন জায়গায়? একটু দাঁড়ান, আপনি তো আমাদের কারণে আসছেন না? আমি আমার পরিবার। আচ্ছা, তারপর একটু কথা বলি। আপনি বলতেছেন আপনার ব্যক্তিগত প্রয়োজন আছে। আনসার ভাই আমাকে বলছে যে সদর ওসি আসতেছে, তার সাথে কথা বলবো। উনি আমাকে বলছেন যে না, উনি আমাকে বলছেন। এখন আপনারটা সত্য না বলতেছেন না, আমি ব্যক্তিগত কাজে আসছি। আমার কাছে তো আমি আপনাকে বলবো না কি আপনি চাকরিটা আছেন কত বছর? আপনি চাকরিটা কত বছর? কত বছর? অনেক বছর। কত? সেটা বলতে আমার দরকার, আমি জনগণ, আমার ট্যাক্সের টাকা এটা জিজ্ঞেস করতে হবে। আমার এই কাপড়টা এত লম্বা সময় ধরে আমরা আহাজারি করতেছি, বাংলাদেশ পুলিশের কানে যায়নি।
তার মানে কি মুসলিমদের কোনো আইগ্রত হতে পার ভাই নাই। আমি যে এই যে একটা কথার সাথে বুক মিলাইলাম, আমার বুকটা আমার নাপাক হয়ে গেছে, আমার আবার তওবা করতে হবে। আর কিভাবে অভিনয় করবো দেখছেন, এইগুলো আমরা খাই, আমাদের ট্যাক্সের টাকায় এদের পোশাক হয়, ওর বোন মানে ওর বউ বাচ্চা যারা আছে সব আমাদের টাকায় খায়। এই দেখুন, আদালতে ঢুকে তাকে আনসার সদস্যকে কুলাঙ্গার বলছে, ওসিকে কিভাবে হুমকি ধমকি দিল। এখন আপনি কি বলবেন যে এদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি? ইউনুস গ্যাং এখন চাইছে বাংলাদেশ যেন গৃহযুদ্ধের দিকে যায়, তাই হিন্দুদের নিধন করার জন্য মুসলিমদের মধ্যে যারা সন্ত্রাসী, এরকম বিক্রমপুরী, ছাগলপুরী, গরুপুরী, এদেরকে লেলিয়ে দিচ্ছে যেন তারা গণহত্যার ডাক দেয় এবং হত্যা শুরু করে, এবং যেন ভারতকে কোনোভাবে ইনভলভ করা যায় এই চেষ্টা তারা করছে। আমার প্রাথমিক বক্তব্য এতটুকু যে ইসকন সন্ত্রাসী সংগঠন কোনোভাবেই নয়, এটা প্রমাণিত নয়। বাংলাদেশে তাদেরকে জোর করে সন্ত্রাসী বানানোর চেষ্টা করে হিন্দুদের হত্যার বৈধতা নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন, হাতে রাখি থাকুক আর যে কোনো ধরনের সিম্বল থাকুক। আমরা দেখতাম 1971 মহান মুক্তিযুদ্ধে এই জামাত শিবির রাজাকার, তাদের যে সংগঠন, তৎকালীন ছাত্র সংস্থা এবং আলবদর আল শামস রাজাকার, এই 3 বাহিনী মিলে হিন্দু নারীদেরকে আইডেন্টিফাই করতে কিভাবে, সিঁদুর দেখিয়ে। নিশ্চয় মনে হচ্ছে হাতে শাখা বা বালা থাকলে হিন্দু নারীদেরকে ধর্ষণ বৈধ, প্রথম পরীক্ষায় একদম মানে তাদের প্রথমেই দিয়ে দিত স্লটার হাউসে সেই মিলিটারিদের কাছে। এখন 2025 এসে দেখতে পাচ্ছি শুধু নারীরা নন, হিন্দু পুরুষরাও নিরাপদ নন। হাতে লাল সুতো থাকলেই ব্যাস আপনি হয়ে গেছেন ইসকন, আপনাকে মারা বৈধ, মব তৈরি করা বৈধ, রাস্তাঘাটে ধরে আপনাকে যে কোনো ধরনের প্রহার, নির্যাতন, নিপীড়ন সবকিছু বৈধ। এইবার আমরা কনক্লুশনে আসি, কি করলো? আমরা দেখলাম এই 2025-এর রাজাকার বাংলাদেশের ইসকন, তারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে এই বর্বর ইউনুস, এই ইসলামিক সন্ত্রাসী, এই খিলাফত ইউনুসের হাতে তুলে দিল। ইউনুসের জেলে এখনো ব্যক্তিটি বন্দী, তার চিকিৎসার নিরাপত্তা কোনো কিছুই নেই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর হিন্দু নেতারা বসে বসে মুড়ি মোয়া খাচ্ছে। কে কার জন্য কি করেছে আমার খুব ভালো করে জানা আছে। সেই একই, অর্থাৎ পরের জন্য গর্ত খোঁজা সেই ইসকন, আজকে তারা এখন থ্রেটে, তারা থ্রেটে থাকুক, আমার তাতে কিছু যায় আসে না। ইসকন যে অপরাধ করেছে বাংলাদেশে এবং তাদের সাংগঠনিকভাবে সেই চারু সহ ওই গ্যাংয়ের সকলকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কোনো শাস্তি দেওয়া হয়নি। তার মানে ইসকন এটা চায়, আমেরিকার এজেন্ট হয়ে তারা এই কাজটা করছে। এখন তারা ক্ষতিগ্রস্ত হবে, এতে আমার কিছু যায় আসে না। কিন্তু তাদের কারণে তাদের এই পুরো এই যে রাজাকারী 2025-এর রাজাকারী করা ইউনুসের পক্ষে, এই বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে গিয়ে যে তারা রাজাকারীটা করলো, এই কারণে সাধারণ হিন্দুরা নির্যাতিত হবেন এবং এই সকল নির্যাতনের দায় যেমন ইউনুসকে নিতে হবে, ইসকনকেও নিতে হবে। অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই। ধন্যবাদ আসাদ ভাই। আমরা আপনার কথা শুনে স্পষ্ট বুঝতে পারতেছি যে আর একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। একটা গৃহযুদ্ধ লাগানো এবং বিশেষ করে হিন্দু মুসলমান দাঙ্গা, সেটা অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছে, করতে পারতেন। এভাবে এরা ধীরে ধীরে আগাচ্ছে এবং সে পথে আগাচ্ছে। জি মাসুদ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। হ্যাঁ, আমার এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে, এই যে একজন হুজুরকে ধরে নিয়ে বলাৎকার করা হলো, সেই হুজুর এবং সেই হুজুর সেটা জনগণের সামনে বা প্রকাশ্যেই সবকিছু বলে দিয়েছে। এখন ইউনুসের সরকার বলাৎকারকারীদেরকে গ্রেপ্তার করছে না কেন? পুলিশ কেন কোনো বিবৃতি দিল না? সরকারের কোনো উপদেষ্টা বা সচিব পদমর্যাদার কিংবা ধরুন যে অন্য কেউ কোনো বিবৃতি কেন দিচ্ছে না? কেন আসামিদেরকে ধরার জন্য কোনো তোড়জোড় হয় না, যেভাবে অন্য অনেক ক্ষেত্রে তোড়জোড় দেখি আমরা? এর কারণ আমার ধারণা, এই হুজুরের যে চেহারা, এমনিতে বুড়া মানুষ, তার উপরে যে চেহারা এবং যা কিছু দেখেন, একে আমি বলাৎকারকে তাহাজ্জুদ বলি, এর সাথে তাহাজ্জুদ করার রুচি কুত্তারও হবে না। বিশ্বাস করেন, মানুষ তো দূরের কথা, কোনো কুত্তারও তাহাজ্জুদ করার রুচি হবে না। তাহলে একে তাহাজ্জুদ করেছে কে? একে তাহাজ্জুদ করেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট রুচি হচ্ছে মাদ্রাসার মুসলমান হুজুররা, নাস্তিক হুজুররা না, সবচেয়ে নিকৃষ্ট রুচির। আমার ধারণা এই হুজুর, এটা কিন্তু আমি নিশ্চিত করে বলছি না, কারণ এগুলো অনেক রকম যোগ বিয়োগ হিসাব নিকাশ মিলিয়ে আমি বলছি যে এই হুজুর তার যৌবনকালে তার মাদ্রাসায় যে সমস্ত ছাত্রদেরকে তাহাজ্জুদ করেছিল, আপনারা বলেন বলাৎকার, আমি বলি তাহাজ্জুদ, যে সমস্ত ছাত্রদেরকে তাহাজ্জুদ করেছিল, সেই ছাত্ররা এখন কিসাস হিসেবে, ইসলামের একটা আইন আছে কিসাস, অর্থাৎ হাত কাটলে হাত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ, নাকের বদলে নাক, তো সেইভাবে কিসাস হিসেবে সেই ছাত্ররা এই হুজুরকে তাহাজ্জুদ করে দিয়েছে। এখন তাহাজ্জুদ করার পরে যে ছাত্ররা হুজুরকে তাহাজ্জুদ করেছে, তাহাজ্জুদের বদলে তাহাজ্জুদ, হ্যাঁ তাহাজ্জুদের বদলে তাহাজ্জুদ, এইটাকে নিয়ে বাংলাদেশের যে মুমিন মুসলমান আছে যারা পিনাকির অনুসারী, তারা সবাই বা ওই যে মুসলমান হুজুররা, তারা তখন এটাকে আসল কথা দেখেন। এই হুজুর যদি এখন প্রকাশ্যে বলে
ধরেন এই হুজুর নিজে বলল, আমি যাদেরকে তাহাজ্জুদ করেছিলাম আমার সেই ছাত্ররাই আমাকে তাহাজ্জুদ করেছে, তাহলে তো এই হুজুরের পিঠে মায়ের একটাও মাটিতে পড়বে না। সবাই এই হুজুরের ইনকাম ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। তাছাড়া এই হুজুর তো ভালো মানুষ না যে সে সত্য কথা বলবে বা নিজের ভুল স্বীকার করবে। স্বাভাবিকভাবে সে এটাকে অন্য অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করলো, আমি তাদেরকে চিনি না, তারা হিন্দু মনে হয়নি, মুসলমানও মনে হয়নি, তাহলে কি নাস্তিক? হিন্দুও মনে হয় নাই, মুসলমানও মনে হয়নি। মানে হুজুরের কথা কিন্তু খুবই অসংলগ্ন, অগোছালো এবং সম্পূর্ণ সন্দেহজনক। তার মানে সে যেটা লুকাতে চেয়েছে, সে যাদের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল সেই তাহাজ্জুদিরাই তাকে তাহাজ্জুদ করে দিয়েছে। এইটা নিয়ে ইউনূস সরকার, সার্জিস হাসনাত, তারপরে হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী এবং ভারতের চিঙ্কুরা, এরা একযোগে এইটা নিয়ে এখন বাংলাদেশে হিন্দুদের উপরে গণহত্যা চালানোর একটা প্লট তৈরি করেছে। সাথে আমি জানিয়ে দিই, বাংলাদেশে মানে ইসকনের বিরুদ্ধে সর্বপ্রথম ইসকনের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়া শুরু করেছিল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ইসলামিক জঙ্গি মাহমুদুর রহমান, যে মাহমুদুর রহমান হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা। আমি কথাটা আবারও বলছি, মাহমুদুর রহমান হচ্ছে হেফাজতে ইসলামের প্রকৃত প্রতিষ্ঠাতা। অন্যরা আহমদ শফি এরা তো সামনে ছিল, কিন্তু মেইনলি মাহমুদুর রহমান। আর ইসকন সন্ত্রাসী সংগঠন কিনা দেখুন আমি একটা কথা আজকে বলে দিই, আগামী মানে বাংলাদেশে খুব সম্প্রতি সময়ে বেশ কিছু ইসকন সদস্যকে আল্লাহু আকবার করবে। আল্লাহু আকবার মানে হচ্ছে গলায় ছুরি দিয়ে তাকে জবাই করে মোহাম্মদ যেভাবে করেছে সেভাবে হত্যা করা, এটাকে আমি বলি আল্লাহু আকবার করা। তো ভবিষ্যতে খুব দ্রুততম সময়ের মধ্যে বেশ কিছু ইসকন সদস্যকে আল্লাহু আকবার করা হবে বলে আমার অনুমান, কারণ এটা বিরাট বড় প্ল্যান। কিন্তু আপনি সারা ভারতে ইসকনের পক্ষে ভারতের লিবেরালদের কোনো মিছিল দেখবেন না। আপনি দেখবেন না যে ভারতের ওই বিভিন্ন চীনপন্থী দলগুলো কোনো মিছিল করছে, দেখবেন না। কিন্তু আমি আসাদ ভাইকেই পাঠিয়েছি, ইসকনের যে নিজস্ব ওয়েবসাইট সেটা পাঠিয়েছি, একটু দেখতে পান ইসকনের মিশন কি, তাদের স্লোগান কি, তারা কি চায়, তাদের উদ্দেশ্য কি, সব সেখানে লেখা আছে। তারা কোনো হিংসার কথা বলে না। অথচ বিশ্বাস করেন বিগত 2 বছরে ভারতে কয়েক লক্ষ মিছিল হয়েছে, হাজার না কয়েক লক্ষ মিছিল হয়েছে। আমার ধারণা ভারতের হাজার হাজার শহরে, হাজারো গ্রামে কয়েক লক্ষ মিছিল হয়েছে। ইসলামিক প্রতিরোধ আন্দোলন অর্থাৎ যেটাকে আমরা হামাস বলি, সেই হামাসের পক্ষে মিছিল হয়েছে। হামাসের যে নিজস্ব ওয়েবসাইট আল কাসাম ব্রিগেড, সেটাও আমি আসাদ ভাইকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখাতে পারেন। হামাসের ওয়েবসাইটে হামাস বারবার বলছে যে আমাদের জিহাদিরা, আমাদের মুজাহিদরা চেষ্টা করছে। হামাস নিজেরা নিজেদেরকে সন্ত্রাসী বলছে, নিজেরা নিজেদেরকে জিহাদি বলছে, নিজেরা নিজেদেরকে বলছে আমরা জিহাদ করছি, আমরা ইহুদিদেরকে হত্যা করতে চাই। সেই হামাসের পক্ষে ভারতের এই সমস্ত চীনপন্থী মানে ইতরগুলো মিছিল করে, ইসকনের পক্ষে মিছিল করে না। আমি এই যে মেটিকুলাস ডিজাইনের পক্ষে কেবলমাত্র মাহমুদুর রহমান পিনাকি, আতাউর রহমান বিক্রমপুরীকেই দেখি না, বরং ভারতের ভাদুড়ি এবং মাদ্রাসাবর্তী এদেরকেও আমি দেখতে পাচ্ছি। মাসুদ ভাই, ওরা তো সিআইএ, এই গোত্রটাই যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশের দালালি করেছে। এই বিজেপির অবস্থান দেখেন না, এই হিন্দুত্ববাদী এরা 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 বা ধরেন এই যে যারা চিনকু, এরা সবসময় দালালি করেছে। যাই হোক, এই যে এই মুফতি মোহাম্মদ মহিবুল্লাহকে বলাৎকার, এটা নিয়ে পুলিশ কি বলছে দেখুন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এটি আবার প্রচার করেছে OTN বাংলা নামের একটি নিউজ চ্যানেল, যে টঙ্গী TNT কলোনি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের বিষয়ে গতকাল টঙ্গী পূর্ব থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একজন বর্ষিয়ান আলেমের অপহরণকে পুলিশ গুরুত্বের সাথে গ্রহণ করে মামলা রুজু পূর্বেই অনুসন্ধান শুরু করে। মামলার তদন্তকালে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষী প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তদন্তে সকলের সহযোগিতা প্রত্যাশা করে। তারা আপাতত তদন্ত করে পায়নি যে ইসকন তাকে বলাৎকার করেছে। অপরদিকে দেখুন, আরেকটি ঘটনা ঘটানো হয়েছিল বাংলাদেশে। তারা দাবি করেছিল এই ইসলামপন্থী সন্ত্রাসীরা যে একটি মাদ্রাসা শিক্ষার্থীকে নাকি আরেকটি ছেলে ধর্ষণ করেছে, কিন্তু পুলিশ বলছে যে না, এরকম কিছু না। তারা প্রেমিকা, এর আগে কয়েকবার বাড়ি থেকে পালিয়ে ওই মেয়ে গেছিল, শতপ্রণোদিত হয়ে, এবং সেই মেয়েটি ফিরে এসেছিল, দুইজনের বয়স কাছাকাছি সহপাঠী। তো সেটাকে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে বাংলাদেশ পুলিশ। অক্টোবর 15 তারিখে এটি ভেরিফাইড পেজ থেকে জানিয়েছে যে না, এই গুজব মিথ্যা। একের পর এক গুজব আনা হচ্ছে। এবং মাসুদ ভাই, এই ভারদুরি এদেরকে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। বাংলাদেশে এরকম কয়েকটা আছে হিন্দু রাজাকার,
রাজাকার, যেমন প্রধান রাজাকারকে অনেকেই চেনে, এই পিনাকি। আবার ওই যে দীপক সুমন নামের একজন সো কল্ড থিয়েটার আর্টিস্ট, যে কিনা বিভিন্ন ডকুমেন্টারি বানাচ্ছে এই সিআই এর টাকা পয়সা খেয়ে। আবার অপরদিকে দেবাশিস চক্রবর্তী ক্যারিকাচার করেটরে, হ্যাঁ কি চালাকে, ওইটা নিয়ে এই জুলাই জঙ্গিদের অনেক উচ্ছ্বাস ছিল। এবং এরকম এই অমুক রায় তমুক ব্যানার্জি অনেককেই ভাড়া করেছে। এরা আমি মনে করি খুবই নিম্নমানের দালাল। আপনাকে মূল জায়গায় ফোকাস করতে হবে যে এই পুরো ছক হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা নয়। রায়নজুল ভাই একটু বলছিলেন যে দাঙ্গা লাগাবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশে একজন হিন্দু নেই যে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ভাষায় যে জিহাদ বা হিন্দুদের কি বলে আমি জানি না, জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়বে, এমন একটা লোককে আমি চিনি না। এরকম কোনো লোক নেই, এরকম কাজ কেউ করবে না। শুধু বাংলাদেশ কেন, পাকিস্তানে এই কাজ কেউ করবে না, আফগানিস্তানে কেউ কাজ করবে না। কোনো মুসলিম মেজরিটি দেশে, এমনকি মাইনরিটি যেখানে আছে কলকাতায়ও, পশ্চিম বাংলার মুসলমানদের সাথে হিন্দুরা লড়াই করতে যাবে না, দাঙ্গা লাগাতে যাবে না, কারণ জানে ওরা সন্ত্রাসী। নিজের চাচা আপনার জীবন বাঁচা। এইবার হচ্ছে দাঙ্গার ব্যাপারটা বাদ গেল। এবার তাহলে এই হিন্দুরা কি করবে, যে মুসলমানদেরকে হিন্দু বানিয়ে ফেলবে? না, এই কাজে কেউ যাবে না। আর ইসকন ওই রাজাকারি করতে পারে তলে তলে, কারণ এরা হচ্ছে যে ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী। তো এরা এই কাজগুলোই করতে পারে বড় জোর। কখনো দাঙ্গা লাগবে না, কখনো মুসলিম কোনো নারীকে কোনো হিন্দু ব্যক্তিরা মিলে ধর্ষণ করবে, এই চিন্তাও খুনাক্ষরে কোনো হিন্দুর মাথায় আসবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার বক্তব্য এখানে এতটুকুই। ধন্যবাদ আসাদ ভাই, আমি বুঝতে পারছি। এটা আমি দুঃখিত, দাঙ্গা শব্দটা তো সচরাচর বের হয়ে আসে যে দাঙ্গার, যেখানে খুবই কি বলবো অস্থিতিশীল একটা পরিবেশ বর্ণনা করার জন্য, কিন্তু আসলে বাংলাদেশে দাঙ্গা হবে না। সেখানে যেটা হবে ইথনিক ক্লিনজিং, সরাসরি ইথনিক ক্লিনজিং শব্দটা ব্যবহার করা একদম অ্যাকুরেট। এখন আমি দর্শকদের বলে দেন, এথনিক ক্লিনজিং বা কোন একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার যে উদ্যোগ, অভিযান, যে চেষ্টা, সেটাই হচ্ছে এথনিক ক্লিনজিং। এক্স্যাক্টলি।